বৌমা, আমার খুব খিদে পেয়েছে। এক্ষুনি আমার জন্য কিছু খাবার নিয়ে এসো তো। এত বেলা হয়ে গেছে, এতক্ষণ কেউ না খেয়ে থাকে নাকি? এই মেয়েটা আমাকে না খাইয়ে মারার জন্য এরকম করছে। আজ টুনা আসুক বাড়িতে, আমি এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। মা, আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন কেন বলুন তো? আমি কি একটা কাজ নিয়ে পড়ে থাকি শুধু? সকালে ঘুম থেকে উঠে সব কাজ আমাকেই করতে হয়, তাই রান্না করতে দেরি হয়ে যায়। আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কিছু বললেই খালি মুখে মুখে কথা। কি দেখে যে এই মেয়েকে ছেলের বউ বানিয়েছিলাম কে জানে। মালতী একা একা বিড়বিড় করতে থাকে, আর এদিকে টুনি খাবার নিয়ে হাজির হয়। মালতী এক নিমেষে পুরো খাবার খেয়ে ফেলে। আর এদিকে টুনা তার বন্ধুদের সঙ্গে জঙ্গলে ঘুরতে যায়। আর ঠিক তখনই এক শিকারির তীর এসে টুনার গায়ে লাগে ও টুনা ওখানেই মারা যায়। বাকি পাখিরা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এদিকে মালতী টুনিকে বলতে লাগলো, আমার টুনা এখনো বাড়ি ফিরছে না। কি গো বৌমা, আমার ছেলে যে এখনো বাড়ি ফিরেনি সে খেয়াল আছে তোমার? সারাদিন খালি খাই খাই আর টাকা চাই। বাপের বাড়িতে তো এত পয়সা কড়ি একসঙ্গে চোখে দেখনি, তাই আমার ছেলের ঘাড়ে চেপে এত কিছু দেখতে চাইছো। এই মেয়েটা আমার ছেলের জীবনটা একেবারেই শেষ করে দিবে। আমি গরিব ঘরের মেয়ে হতে পারি মা, তাই বলে আমি লোভী নই। আপনার ছেলেকে আমি কখনো টাকা পয়সার কথা বলি না। ও যা করে ও নিজে থেকেই আমাদের সবার জন্য করে মা। আর আপনার ছেলের আজ আসতে একটু দেরি হবে। ও আমাকে বলেছে ও কাজ শেষ করে বন্ধুদের সাথে বেড়াতে যাবে। টুনির কথা শেষ হতে না হতে ওখানে কাকলি এসে বলতে লাগলো, মালতী মাসি, টুনি বৌদি, তোমাদের জন্য একটা খারাপ খবর আছে গো। কি খারাপ খবর আছে কাকলি? আর টুনা তো তোমাদের সঙ্গে ঘুরতে গেছিল, তা ও কোথায়? আসলে টুনি বৌদি, না মানে আমরা কাজ শেষ করে সবাই ঘুরতে গেছিলাম, আর ঠিক তখনই এক শিকারি তীর এসে টুনাকে লাগে, আর টুনা ওখানেই মারা যায়। কাকলির মুখে এরকম শোক সংবাদ শুনে টুনি, মুনি ও মালতী ওরা তিনজন খুবই ভেঙে পড়ে। মালতী টুনিকে বলতে লাগলো, এই অপয়া অলক্ষী মেয়েটার জন্য আমার ছেলেটা আজ মারা গেল। মালতীর এমন কথায় কাকলি বলতে লাগলো, মালতী মাসি, আপনি শুধু শুধু বৌদিকে দোষ দিচ্ছেন। এখানে বৌদির তো কোনো দোষ নেই, তাই না? টুনার কপালে এভাবেই মৃত্যু লেখা ছিল, তাই তার এভাবে মৃত্যু হয়েছে। আমি এখন চলি মাসি, আপনারা নিজেদের একটু খেয়াল রাখবেন। এই বলে কাকলি ওখান থেকে চলে গেল। মালতী তার ঘরে গিয়ে শুয়ে শুয়ে ছেলের শোকে কাঁদতে থাকে। আর এদিকে টুনি একা একা কাঁদতে থাকে। ঠিক তখনই তার ছোট্ট মেয়ে মণি বলে উঠল, তুমি কাঁদছো কেন মা? বাবা আমাদের ছেড়ে কোথাও যায়নি। আমি ডাকলে বাবা এক্ষুনি চলে আসবে। এই দেখো মা, আমি ডাকছি। বাবা, ও বাবা, তুমি এক্ষুনি ফিরে এসো তো বাবা। আমার যে খুবই কষ্ট হচ্ছে। দেখো তোমার মণিমা কাঁদছে, তুমি ফিরে এসো না বাবা। তোর বাবা আর ফিরে আসবে না রে মা। তোর ডাকে আর কখনোই সাড়া দেবে না তোর বাবা। তোর বাবা যে ওই দূর আকাশের তারা হয়ে গেছে রে মা। টুনি ও মুনি কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একটা সময় মুনি ঘুমিয়ে পড়ে। আর টুনি জানালার পাশে বসে সারা রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে টুনি ও মালতী মিলে এক জায়গায় বসে কথা বলছিল। আর ঠিক তখনই কোকিলা আসে ও বলতে থাকে, কেমন আছো তোমরা? আমি একটা কথা বলার জন্য এখানে এসেছিলাম। আসলে টুনা কয়দিন আগে আমার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছিল মেয়ের চিকিৎসা করাবে বলে। এই কথা টুনা আপনাদের বলতে বারণ করেছিল, কিন্তু আজ টুনা বেঁচে নেই। সে তো আর আমার টাকাগুলো ফেরত দিতে পারবে না, তাই তোমাদের বলতে এলাম। এখন তোমরা আমার টাকাগুলো ফেরত দাও। কোকিলার এমন কথা শুনে মালতী বলতে লাগলো, মিথ্যে বলার আজ জায়গা পাও না, তাই না? 1 টাকাও দেব না বলে দিচ্ছি আমি। এখন তুমি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। মা, উনি সত্যি কথাই বলছে। মুনির অসুখের সময় অনেক টাকা খরচ করেছে আপনার ছেলে। এবার তোমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নাও। কয়েক দিনের মধ্যে আমার টাকা আমাকে ফেরত দিতে হবে, এই বলে দিয়ে গেলাম। এই বলে কোকিলা ওখান থেকে চলে যায়। আর টুনি একা একা বলতে থাকে,
টুনা, তুমি তো তোমার মেয়েকে খুব ভালোবাসতে, ওর জন্যই তুমি এত টাকা ধার করেছিলে, আর আজ তুমি আমাকে একা রেখেই চলে গেছো। এখন আমি এতগুলো টাকা কিভাবে পরিশোধ করব? কেঁদো না বৌমা, সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিকই বের করে দিবে। তুমি বরং বাসার বাইরে যাও বৌমা, কিছু খাবার সংগ্রহ করে নিয়ে এসো। কয়েকদিন যাবৎ না খেয়ে আমার শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো আমিও মারা যাব। আপনি এরকম কথা বলবেন না মা, আপনি মুনিকে নিয়ে বাসায় থাকুন, আমি এক্ষুনি কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসছি। টুনি খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় ও নদীর পাড়ে বসে বসে কাঁদতে থাকে। টুনির কান্না শুনে এক জলপরি ওখানে প্রকট হয় ও টুনিকে বলতে থাকে, কেঁদো না টুনি, চোখের জল মুছে নাও। তুমি এখন ভেঙে পড়লে চলবে না, তোমাকে শক্ত হতে হবে। আপনি তো সব জানেন, আমি এখন এতগুলো টাকা কিভাবে পরিশোধ করব বলুন তো? আর কি করেই বা সংসার চালাবো? আমার যে করার মতো কিছুই নেই। কে বলেছে তোমার কিচ্ছু করার নেই? তোমার ভেতর তো প্রতিভা আছে, তাই না? তুমি তো আগে সেলাইয়ের কাজ করতে, এখন সেটাই আবার করো। তোমার প্রতিভাকে তুমি কাজে লাগাও। কিন্তু আমার কাছে তো কোনো সেলাইয়ের মেশিন নেই। টুনি, ও নিয়ে তুমি চিন্তা করো না, তুমি বাড়ি গিয়ে তোমার সেলাই মেশিন পেয়ে যাবে। তুমি শুধু মন দিয়ে কাজ করো। আর এই নাও খাবার, এই খাবারগুলো নিয়ে তুমি বাসায় ফিরে যাও। এই বলে ওই জলপরীটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। টুনি খাবার নিয়ে তার বাসায় ফিরে আসে। টুনি বাসায় ফিরে দেখে তার ঘরের মেঝেতে একটা সেলাইয়ের মেশিন। এরপর টুনি ওই মেশিনে কাজ করা শুরু করে দেয়। টুনি মনোযোগ দিয়ে কাজ করে। আস্তে আস্তে টুনি রোজগার করতে শুরু করে। দূর দূরান্ত থেকে পাখিরা টুনির কাছে সেলাই করাতে আসতো। এরপর একদিন টুনি কোকিলাকে ডেকে তার সব টাকা পরিশোধ করে দেয়। মালতীও টুনির সঙ্গে আর খারাপ ব্যবহার করতো না। মালতী নিজের ভুল বুঝতে পারে। মালতী টুনিকে বলতে লাগলো, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কত কথা শুনিয়েছি, কত না অপমান করেছি, কিন্তু তারপরেও তুমি আমার আর আমার ছেলের জন্য এত কিছু করলে। সত্যি আমি তোমার উপর অনেক অন্যায় করেছি বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা যে আমার দায়িত্ব মা, আর আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আপনি এখন আর এসব কথা বলবেন না মা। এরপর থেকে তারা তিনজন মিলে ওই জঙ্গলে সুখে দুঃখে দিন কাটাতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।